1 মাস কেটে যাওয়ার পরে সিয়ামকে আমি ফোন দিলাম। সিয়াম বলল, আমি জানি না তুমি কি করবা, তবে তুমি যেখানে আসো ঠিক মতোই থাকো। কোনো সেরকম আমাকে সে বললো না যে হ্যাঁ তুমি আসো, চলে আসো, এরকম কিছুই বললো না। কিন্তু আমার ভিতর থেকে তো আমি চাচ্ছি না এখানে থাকতে। তারপর নিজের একটু সুযোগ করে আমি বেশি কিছু না, নিজের পরনে 2টা জামা কাপড়, 2-1টা জামা কাপড় নিয়ে আমি চলে আসলাম। ওরা যা স্বর্ণ গয়না দিল, যা জিনিসপত্র দিল, কিছুই আনলাম না। পরে ঢাকায় এসেই আমি সিয়ামকে ফোন দিলাম। সিয়াম আমার ফোনটা রিসিভ করে পরে দেখা হইলো, কিন্তু পরে আমি বললাম যে আমি ওখান থেকে পালিয়ে চলে আসছি। ওর শুনে তো একদম থক হয়ে গেছে। পরে বললাম যে চল আমরা বিয়ে করে ফেলি। কিন্তু ওর মাকে ফোন দিল, ওখানে দাঁড়িয়ে ওর মাকে ফোন দিল। মা বাবাকে ফোন দেওয়ার পরে বলল যে না, এরকমভাবে ওরা আমাকে ঘরেই তুলবে না, বিয়ে তো পরের কথা, মানে ওরা আমাকে ঘরেই তুলতে চাচ্ছে না এরকম। পরে সে রাত্রে আমি আসছি প্রায় বিকেলবেলার দিকে। সে রাত্রে এখন আমি কোথায় যাই? পরে সিয়াম তার ফুপুর বাসায় রাখলো আমাকে একটা রাত। সিয়াম বাসায় চলে গেল। পরের দিন ও আসলো, এসে আমাকে বলল যে না, এভাবে ও আমাকে বিয়ে করবে না, কিংবা ও আমাকে বিয়েই করবে না। আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা একদমই স্বাভাবিক, কোনো মানে এত বিয়ে করবে সেই চিন্তাভাবনা ও করেই নাই। সেটা তো আমাকে এভাবে বলে নাই। ওর দিক থেকে ঠিক আছে, সে বলে নাই, কিন্তু আমি তো একদম নিজের মনে প্রাণে ওকে বিশ্বাস করে ফেলছি। তো দোষটা এখানে আমারই। তারপরে কি করব, আমি তো আসার সময় আমার ওখানে যেখানে বিয়ে হয়েছিল সেখানে সুন্দর করে একটা চিরকুট লিখে রেখে এসেছি যে আমি এখানে থাকতে চাই না। আমার হাজব্যান্ডকে ওইভাবে আমি লিখে দিয়ে এসেছিলাম আমি একজনকে পছন্দ করি। পরে এখন কি করব, আর তো যাওয়ার জায়গা নাই। পরে মার কাছে ফোন দিলাম। মা তখন তো সবাই জেনে গেছে অলরেডি, এরকম চিঠি সবাই পড়তেছে, সবাই জেনে গেছে, মাও জেনে গেছে, ভাইয়েরাও জেনে গেছে, ওদিক দিয়ে আমার হাজব্যান্ডও জেনে গেছে। হাজব্যান্ড আর ফোন দেয়নি মাকে। যখন জানানোর পরে যখন সবাই জেনে গেছে, এরপরে আর কারোর সঙ্গে হাজব্যান্ড আমার যোগাযোগ করেনি। তারা তাদের মতো আছে। এখন আমি কোথায় যাই? মাকে ফোন দিছি, মা বলছে তুই আর বাসায় আসবি না, তোর মতো মেয়ের আমি মুখ দেখতে চাই না। পরে এদিক সেদিক করে এই বান্ধবীর বাসায় 2 দিন, ওই বান্ধবীর বাসায় 2 দিন করে প্রায় 5-7 দিন থেকে গেলাম। পরে একদিন হঠাৎ করে মাকে না বলেই বাসায় যেয়ে উঠছি। বাসায় যেয়ে দেখি যে মা বাসায় আছে। পরে মার পা ধরে জড়ায় ধরে কান্নাকাটি করে মার কাছে থাকলাম। কিন্তু ওই দিক দিয়ে আমার হাজব্যান্ড আর নিল না। উনি নিবে কেন? আমি তো উনাকে মোটামুটি ছেড়েই চলে আসছি, তাই না? আমি থাকতে চাই না বলেই তো চলে আসছি। মানুষটা ভীষণই ভালো ছিল। তো পরে মার কাছে থাকতে থাকলাম। মানুষের নানান কটু কথা, মানুষ এই কথা ওই কথা বলতেইছে, কতক্ষণ মানুষের কথা সহ্য করা যায়? তারপর দাঁতে দাঁত চেপে সহ্য করে গেলাম। দোষটা তো আমার, কারণ ভুল করছি আমি। কেউ তো এটা সাফার করবে না, আমারটা আমাকেই সাফার করতে হবে। মা তো কথা শোনাই দিছে। মা একটা সময় যাওয়ার পরে তা থামলো, কিন্তু ভাইয়েরা আর তাকাইলো না। মার ইনকাম দিয়ে এখন আবার সেই আগের যুদ্ধ। মাঝখানে যাওয়াও একটু ভালো ছিলাম, সেই আগের যুদ্ধ শুরু হয়ে গেল। কি করে বুঝে পাই না। পরে মা বললো ঠিক আছে, তুমি যেহেতু পড়াশোনা এসএসসি পর্যন্ত করছো, ইন্টারে ভর্তি হও। মা যে স্কুলে চাকরি করে, দপ্তরি চাকরি করে, সেই স্কুলে ভর্তি করাই দিল। পরে যাক ইন্টারে পরীক্ষা দিব, 2 বছর বেশ ভালোই যাচ্ছে। মানুষের কথা বলা, মানুষ পিচ করা একটু অনেকটা কমে গেছে। মোটামুটি স্বাভাবিক জীবনেই চলতেছে। পরে এরকম করতে করতে এসএসসি পরীক্ষাটা দিলাম। দেওয়ার পরে ইন্টার অনার্সে যখন ভর্তি হব, তখন আমার একজনের সাথে দেখা হলো, পরিচয় হলো আবারও। আগের সব কিছু মোটামুটি ভুলেই গেছি। ওগুলা কোনো আর মানুষ এখন আর কথা শোনায় না। সুন্দর মতো আগের মতো জীবনটা, একাকী জীবন চলছে। একজনের সাথে এখন পরিচয় হলো, তার নাম রাফি। তো যাক, তার সঙ্গে এভাবে আগের মতো সেই সেম প্রসেসে আমি ফেসবুকে কথা বলি, মোবাইলে কথা বলি। মা চাকরিতে যায়, পড়াশোনা পাশাপাশি ওর সঙ্গে কথা হয়। সেভাবে তো কিছু করি না, কোনো টিউশনিও করাই না, বা সারাক্ষণ বাসায় থাকি। যতটুকু পড়াশোনা করি, টিউশনি পড়ে টড়ে এসে ওর সঙ্গে কথা বলা হয়,
একটা সময় যাক অনার্সে ভর্তি হইলাম, রেজাল্টও দিল, রেজাল্টও ভালো আসছে আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরে অনার্সে যখন ভর্তি হইলাম, যখন আমি অনার্সে ভর্তি হই, আমার যে রাফি সে এবার এসএসসি দিবে, ইন্টার পরীক্ষাটা দিবে আর কি। পরে ইন্টার পরীক্ষাটা দিবে, সে আমার থেকে ক্লাসে 1 বছরের ছোট, কিন্তু বয়সে প্রায় সেম অথবা সামান্য একটু বড় হবে। সে সাথে কথা বলতে পরে একটা ডিসিশনে আসলাম যে আমরা বিয়ে করব। মাকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে বিয়ে করে ফেললাম তাকে, যে যাক নতুন একটা সঙ্গী পেয়েছি, বিয়ে করি। তো বিয়ে করে ফেললাম, বিয়ে করে সুন্দর, যাক মাও মেনে নিল, যেহেতু অন্য কোনো আর করি নাই। তাদের ঢাকায় মোটামুটি একটা স্থায়ী বাড়ি আছে, অত বড় জায়গা না, ছোট জায়গার উপরে একটা স্থায়ী বাড়ি আছে। সবাই মেনে নিল, আমার শ্বশুর শাশুড়িও মেনে নিছে মোটামুটি। আমার শাশুড়ি একটু ঝামেলা করে। এভাবে সংসার করতে করতে প্রায় 1-1.5 বছর চলে গেল। পরে আমার একটা মেয়ে হইল। মেয়ে হইছে, মেয়েটা একটু অসুস্থ হয়েছে, স্বাভাবিকের তুলনায় মেয়েটা একটু অসুস্থ। একটু বয়স গেল মেয়ের, যখন প্রায় 10-12 মাস গেল, পরে দেখলাম যে মেয়ে একটু অ্যাবনর্মাল, মেয়ে একটু অটিস্টিক টাইপসের, মেয়ে ঘাড়ের সমস্যা, ঘাড়ে রগের সমস্যা। মেয়ে যখন আমার নর্মাল ডেলিভারি হয়েছিল, নর্মাল ডেলিভারির সময় মেয়েটা কান্না করেনি, মানে বাচ্চা হওয়ার পরে তো কান্না করলে নাকি বাচ্চাদের নার্ভগুলো ঠিক সচল হয়ে যায়, তো মেয়েটা নাকি কান্না করে নাই, ডাক্তার যেটা বলল। ওইখান থেকে ওর এই সমস্যাটা শুরু হইলো। ও এখন মাথা উঠাইতে পারে না, সব কিছু মানে একদম বেড রেস্ট, বেডে যেরকম শুয়ে থাকে ওরকম শুয়ে থাকেও, কোনো নাই। প্রস্রাব পায়খানা সব বিছানায়, সব কিছু আমার নিজেরই করে দিতে হয়। মেয়ের এখন প্রায় 5 বছর চলে। এর মাঝখানে অনেক কাহিনী ঘটে গেল। যখন আমার হাজব্যান্ড বুঝতে পারলো যে হ্যাঁ বাচ্চাটা একটু অ্যাবনর্মাল, একটু অসুস্থ, সব কিছু আমাদের নিজেদেরই করে দিতে হবে, মানে একটা স্বাভাবিক বাচ্চার মতো না। সে এরপরে কি করলো, আমার সাথে হঠাৎ করে দেখি যে তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেল। সে প্রায় 2-4 দিন পরে ঘরে আসে না, রাতে বাসায় আসে না, বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেল। আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নাই, স্বাভাবিক সম্পর্ক নাই। আস্তে আস্তে এটা 2-4 দিন থেকে 1 সপ্তাহ থেকে 1 মাস সে ঘরে আসে না, রাত্রেবেলা ঘরে আসে না, থাকে দিনের বেলা থাকে। সে সেরকম কাজও করে না, যেহেতু আমরা দুইজনে প্রায় সেম এজে, সেরকম কাজ করে না। যখন বাচ্চাটা হলো, এরপরে আস্তে আস্তে বিভিন্ন গার্মেন্টসে, বিভিন্ন অ্যাকাউন্টসে সে চাকরি করতে শুরু করলো। পরে যখন এই বাচ্চাটা এরকম অ্যাবনর্মাল শুরু হলো, তখন সে মাঝে মধ্যে রাতে আসে না, 2 দিন, কখনো 7 দিন পরে 7 দিন রাতে আসে না। এরকম হইতে মাসখানিক পরে আমার শ্বশুর শাশুড়ি, আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি হয়েছে, তোমার এরকম রাতে আসো না কেন, রাতে থাকো না কেন? পরে সে কিছু বলে না, এমনি কিছু হয় নাই। পরে 1 দিন 2 দিন করতে পরে আমি একদিন একজনের থেকে খোঁজ পেলাম যে সে বিয়ে করে ফেলছে, সে আরেক জায়গায় বিয়ে করে ফেলছে, মানে আমার বাড়ি থেকে একটু দূরে, কিন্তু একজনকে সে বিয়ে করে ফেলছে। তো পরে আমি মানে একদম খেয়ে পড়ে গেলাম যে আমি কি করব এখন। পরে ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, তুমি বিয়ে করছো? ওই যে হ্যাঁ সে বিয়ে করছে, সে স্বীকার করলো। আমি আমার মাকে জানাইলাম, মা বলে তুই কী করবি এখন? মা সেই আগের যত স্টোরি আছে সব কিছু টেনে আমাকে বলা শুরু করলো। এখন তো মানে জীবনটাই মনে হয় শেষ। একে মেয়ে অসুস্থ, দ্বিতীয়ত স্বামী আরেকটা বিয়ে করছে, না পারবো চলে যেতে, না পারবো মেয়েটাকে ফেলে দিতে, কি করব বুঝতে পারতেছি না। পরে দাঁতে দাঁত চেপে রয়ে গেলাম। আমার হাজব্যান্ড এখন 15 দিন আমার কাছে থাকে, 15 দিন ওখানে থাকে যেখানে বিয়ে করছে। আমি ওই মেয়ের কাছে গেছি যে তুমি কি জানো না আমার বিয়ে, ওর বউ আছে, বাচ্চা আছে, সে কথা বলে না। পরে এখন আমার যাক আলহামদুলিল্লাহ, আমার পরে আরেকটা বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা হয়েছে, পরে সে আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন চলছে এইভাবে, জীবনটা এইভাবেই চলে যাচ্ছে। কি করব এখনও সিদ্ধান্ত নিতে পারতেছি না। কোথায় যে যাব সেই ঠিকানাও নাই। ভাইয়েরা ভাইয়েদের মতো ব্যস্ত। মা কোনো রকম চায়, মা নিজেরই বয়স হয়েছে, কোনো রকম চাকরি করে, নিজের যেটুকু পায় অতটুকু দিয়ে নিজের খরচ চলে। আমি চাইলে কিছু দেয়, মা কী দিবে? মার
এখন দপ্তরের আর কতটুকুই বা ইনকাম, তাই না? সবাই জানে মোটামুটি। তো এখন আমার যে বিয়ে হয়েছে আগে, এরপরে ওখান থেকে পালিয়ে আসছে, ওগুলো আমার হাজব্যান্ড জানে, সবই জানে। সে মাঝে মধ্যেই একটু একটু কিছু বলে, কিন্তু ওরকম খোঁচা দিয়ে কিছু বলে না। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি জানে না, তাদেরকে জানায় নাই। তো সেভাবেই চলতেছে। এখন আমার হাজব্যান্ড এখানে থাকে 15 দিন, ওখানে থাকে 15 দিন, এভাবে মেনে নিছি। কী করব, কারণ নিজের জীবনটা তো নিজে শেষ করে ফেলছি। এর মধ্যে আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ, মেয়েটা একটু অসুস্থ যেহেতু, এখন আমি ওকে নিয়ে কোথাও চলেও যেতে পারবো না। নিজে যে কিছু চাকরি বাকরি করবো সেটাও করতে পারতেছি না। তো আসি, না থেকেও আসি, থেকেও আসি, বাকিটা আল্লাহর ইচ্ছা। সবাই এই আপুটার জন্য দোয়া করবেন। অনেক কথাটা শুনে খুব কষ্ট লাগলো। মানে আমি মানুষের কষ্ট শুনতে পারি না, তারপরও মানে জীবন তো উনি নিজের জীবন উনি নিজেই স্বীকার করছে, নিজেই রিগ্রেটে আছে যে সে কী করে ফেলছে, কী সাথে কী হয়ে গেল তার জীবনটাতে। সবাই আমার পেজটা ফলো করবেন, এরকম আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য অবশ্যই সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।